সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় মেরুকরণ ও ক্ষমতার রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই সাথে দিনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক, আপনাকে স্বাগত এই আয়োজনে। এছাড়া আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত এই আয়োজনে। শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত শেষ হয়ে গেছে। এটি 21শে জুলাই ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হবে। এখন পর্যন্ত শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। যারা মাহবুব কামাল, আপনার কাছ থেকে শুরু করেই শাপলা চত্বর প্রধান আসামি যিনি শেখ হাসিনা, তিনি তো এমনিতেই পলাতক অবস্থায় আছেন, দেশের বাইরে আছেন, তার ফেরাটা আসলে অনিশ্চিত। এই যে তাকে প্রধান করে যে 30 জনকে আসামি করা হলো, সেই বিচার প্রক্রিয়া আসলে কিভাবে আগাতে পারে, কিভাবে আসলে সফলভাবে কার্যকর হতে পারে? কি বিচার প্রক্রিয়া কীভাবে আগাতে পারে? দেখেন, পলিটিক্যাল মামলা না, এইটা আগে থেকেই বলে দেওয়া যায় কি হবে পলিটিক্যাল মামলাগুলো। আপনার খেয়াল আছে যখন ওয়ার ক্রিমিনালদের বিচার করা হচ্ছিল, যে নিজামি, তারপরে কি বলে মুজাহিদ থেকে শুরু করে যাদের বিচার করা হচ্ছিল, তখন কিন্তু পাবলিক বলতেই ছিল যে ফাঁসি হয়ে যাবে সবার। ঠিক আছে, কারণ পাবলিক বুঝে যে পলিটিক্যাল মামলা, যে সরকার ক্ষমতায় থাকে, পলিটিক্যাল মামলাগুলো সেই সরকারের অনুকূলে হয়। এটা পাবলিকের এটা কনসেপশন না, এইটা কনসেপশনের উপরে থিওরির আকারে চলে গেছে। ঠিক আছে, এইটা মোটামুটি থিওরি, যে পলিটিক্যাল মামলা মানেই হচ্ছে এইটা সরকারের অনুকূলে যাবে রায়। ঠিক আছে, এইটা পারসেপশন না, এটা একটা থিওরি। তো তখন সবাই বলতেছিল যে ফাঁসি হয়ে যাবে। এবং দেখেন, যখন কাদের মোল্লার যখন আপনার করলো, কি বলে যে লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিল, তখন কিন্তু এই আপনার শাহবাগে আন্দোলন করে আইন সংশোধন করে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হইলো। ঠিক আছে, এটা কোনো কথা হইলো? আদালত রায় দিছে, এইটাকে আন্দোলন করে রায় পরিবর্তন, আইন সংশোধন করে রায়। তো এটা পলিটিক্যাল মামলা। তো শাপলা চত্বরেরটা তো পলিটিক্যাল মামলা, তাই না? পলিটিক্যাল মামলা। এবং এইটা কি হবে, এইটা আমি যদি কিছু নাও বলি, আপনি পাবলিকের কাছে জিজ্ঞেস করলে পাবলিক বলবে যে এটা বোঝা গেছে কি হবে। এবং শাপলা চত্বরের নিহতের সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক আছে। সেটা হচ্ছে, যেমন বিবিসি বলছে যে তারা কোনো হত্যা দেখে নাই, আবার বিভিন্নভাবে আসছে যে কোথাও আছে 43 জন, কোথাও 55 জন, আবার কেউ কেউ এমনও তখন বলছে যে এত লাশ যে বঙ্গোপসাগরে ফেলে দিতে হয়েছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে। তো এগুলি পরস্পর বিরোধী। তো হত্যার সংখ্যা নিয়ে বিতর্ক আছে তো। এবং আমাদের দেশে হত্যার যে স্ট্যাটিস্টিক দেওয়া হয় না, সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে এটা অতিরঞ্জিত হয়। কেউ কমায় বলবে, কেউ বাড়ায় বলবে। অর্থাৎ ওই সরকারের সময় যখন হয়েছে সেটা তাদের মতো। হ্যাঁ, এটা ন্যারেটিভের যুগ। দেখেন, এটা একটা ন্যারেটিভের যুগ, তাই না? এটা সত্য পরবর্তী যুগ। তো এইটার কিছু সিমটম আছে। এখানে হচ্ছে যে ন্যারেটিভ হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি হচ্ছে ফ্যাক্টস। মানে ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হয়, এবং এগুলি দলীয় কর্মী সমর্থকরা যেভাবে বলতে থাকে, ইকো হইতে থাকে এভরি নুক অ্যান্ড কর্নার, তখন ওইটা এক ধরনের সত্য হয়ে যায়। এবং সত্য পরবর্তী যুগের আরেকটাই হচ্ছে, সেটা হলো যে এইখানে মিথ্যা বলে কিছু নাই। আপনি যেটাকে বলছেন মিথ্যা, আমি সেটাকে বলতেছি অল্টারনেটিভ ট্রুথ। ঠিক আছে, আপনি বলতেছেন মিথ্যা, আমি বলছেন এটা বিকল্প সত্য, এটা মিথ্যা না। ফলে এখানে সত্য মিথ্যা একাকার হয়ে গেছে। এখান থেকে সঠিকটা বের করা খুব কঠিন একটা কাজ। এবং তদন্ত যেগুলো হয় সেগুলি কি মেথডিক্যালি করা হয় কিনা, সেগুলি যথাযথ প্রক্রিয়া মেনে করা হয় কিনা, সেটাও একটা প্রশ্ন। তবে হ্যাঁ, যদি এরকম প্রমাণ পাওয়া যায় যে এখানে শেখ হাসিনা এটাকে লিড করছে, বা সে মাস্টার মাইন্ড অথবা সে হুকুমদাতা, যদি এরকম সত্যি সত্যি তদন্তে পাওয়া যায়, এবং যদি এটা আদালত মনে করে, সেটা আদালত দেখবে কি করা যায় না করা। তবে আমি এসব ব্যাপারে কোনো আগ্রহী না। আমি জানি যে পলিটিক্যাল মামলা, এটা দেখেন, আমরা খুব উভয় সংকটে আছি। কিছু বলতে গেলে কন্টেম্প্ট হয়ে যায়, কোর্টের
কোর্টের অবমাননা হয়ে গেছে, আবার না বলেও পারা যায় না। মানে আমরা এমন একটা মাইনকা চিপায় পড়ছি আর কি। হ্যাঁ, সব ব্যাপারেই দেখবেন মানে আইদার ওয়ে আপনি বিপদে আছেন। ধরেন যে আপনি একটা রায়কে আপনি বললেন যে না এটা ঠিক হয়নি, আপনি কন্টেম্পট হয়ে গেল আপনার আদালত। আবার যদি না বলেন তখন হবে যে আপনি সত্য বলতেছেন না। সো এটা ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য অ্যানালিস্ট। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখি, লেট আস সি যে এটা কি দাঁড়ায়। তবে দেখেন, এখানে আমাকে এটা একটু সময় দিবেন না আরো পরে এই প্রসঙ্গ এখানে শেষ করতে চাই। এইটার মধ্যেই কথা আছে তো। জি বলেন। সেটা হচ্ছে, দেখেন আমরা না রং জায়গায় ফোকাস করতেছি এখন। সেটি বলছি আমি, পলিটিক্সটা এখন টারশারি, তৃতীয় নম্বর প্রবলেম। এক নম্বর প্রবলেম হচ্ছে আপনার ফরেন পলিসি। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, এই চুক্তির পরে সাউথ প্লাজায় যেটা হইলো, এই যে আমি ওই বিষয়টি নিয়ে আলোচনায় আচ্ছা, আসবো। ঠিক আছে। তাহলে আমি এই প্রসঙ্গটা নিয়ে ডক্টর শিবির আহমেদ আপনার মতামত একটু জানতে চাই, কেননা বাংলাদেশে পলিটিক্যাল যে মামলাগুলো আছে সেখানে আমরা জানি যে শাপলা চত্বরের ঘটনা সব থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম, এবং সেটির সুরাহা বহু বছর ধরে আসলে হচ্ছিল না। যে সরকারের সময় হয়েছে তারা কেউ এখন দেশে নেই, এবং এখন তদন্ত প্রতিবেদন যেটি দাখিল করা হবে সেটি নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইবো। আসামি যারা আছেন তাদের হয়তো বেশিরভাগই তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা বিভিন্ন সময় আত্মগোপনে আছেন। দেখেন, আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে না, এটা তো একটা বাস্তবতা তৈরি হয়েছে। অনেকে পালিয়ে আছে, পলাতক অবস্থায় আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তাই বলে তো বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। বিচার সম্পন্ন হওয়াটা জরুরি, কারণ এটা প্রায় এক যুগের বেশি হয়ে গেছে। এবং এই ঘটনাটা যখন ঘটেছে সেই সময় এটা নিয়ে আলাপ করবার মতো সাহস কারো ছিল না, অথবা মিডিয়া বলেন বা সিভিল সোসাইটি বলেন, তারা হয়তো এটাকে একরকমের বৈধতা দিয়ে গেছেন। এবং অনেক মিডিয়াতে দু একটা টিভি চ্যানেল এরকম কোশ্চেন করা হয়েছে, কেন দুপুর থেকেই তাদেরকে সরিয়ে দেওয়া গেল না, কেন তারা গাছ কাটতে পারলো, কেন তাদের উপর আরও স্ট্রং বা হার্ড মেজার নেওয়া হলো না, অ্যাকশন নেওয়া হলো না, এ ধরনের প্রশ্ন করা হয়েছে। কিন্তু এখানে মানুষ খুন হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এইটা নিয়ে কোনো কথা হয় নাই। এবং আমরা তখনকার সময় স্ট্যাটিস্টিক্স জানি যে এখানে প্রায় 1,55,000 রাউন্ড লাইভ এমিউনিশন ইউজ করা হয়েছিল, টিয়ার শেল ইউজ করেছে 80,000-এর বেশি, রাবার বুলেট ইউজ করেছে 60,000-এর বেশি, সাউন্ড গ্রেনেড 12,000-এর বেশি। এত অস্ত্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিশাল এই জনসমাগমের মধ্যে আপনি মানে এরকম একটা জনসমাগমের উপরে যদি এ ধরনের অ্যাটাক করা হয়, পায়ের তলে পিষ্ট হয়েও মানুষ মারা যেতে পারে, মানে এ ধরনের সিচুয়েশন। সেখানে এত অস্ত্রশস্ত্র নিয়ে পুরো বাহিনীকে সরাসরি সরকারের মদদে এখানে মোতায়েন করা হলো, এবং এই পুরো শাপলা চত্বর ক্লিয়ার করা হলো। তারা বলেছে যে ক্লিয়ার করে ফেলেছে তাদের সে অপারেশন দিয়ে। এবং এখানে কতজন হতাহত হলো এটা নিয়ে কোনো নিউজ করা গেল না। দুটা টিভি লাইভ করতেছিল, তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, রাতেই গিয়ে বন্ধ করে দেওয়া হলো। কোনো মিডিয়া কোনো ইনফরমেশন দিতে পারেন নাই। মাহবুব ভাই বলছিলেন বিবিসির কথা, বিবিসির যে সাংবাদিক বলছেন, তিনি বলছেন আমাদের যে প্রতিনিধি ছিল তিনি কোনো লাশ দেখেন নাই। এই বরাত দিয়ে কিন্তু সবগুলো মিডিয়াতে বিভিন্ন ধরনের এই মিডিয়াগুলোতে আসলে এলো, এটার আসলে কারণটা সেই সময়ে সবগুলো মিডিয়া, দেখেন ফেসিবাদের সময় তো মিডিয়া ফেসিবাদের এনাবলার ছিল, তাদের সাথে এলাই ছিল। এবং সেই মিডিয়াগুলোর নিউজ থেকেই আমরা তথ্য দিই। যেই মিডিয়াগুলো বিলাপ করেছে যে গাছ কেন কেটে ফেললো, মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এখানে গাছ কেটে ফেলছে, এটা নিয়ে বিলাপ করেছে, কিন্তু মানুষ নিয়ে বিলাপ করে নাই, কান্না করে নাই। সেই মিডিয়ার রেফারেন্স দিয়ে আপনি আসলে কথা বলতে পারবেন। আরেকটু যুক্ত করি ডক্টর শিবির, যখন আর কি মাহবুব কামাল ভাই বলছিলেন যে বিবিসির যে সংবাদদাতার কথা তিনি উল্লেখ করেছেন, তিনি কিন্তু এই সময় এসে বলেছেন যে ওনাদের প্রতিনিধির কাছে উনি শুনেছেন, রাইট না, এই সময় উনি বলছেন যে উনি ওনার প্রতিনিধির কাছে শুনেছেন। এখন দেখেন, সাংবাদিকদের মধ্যে তো বায়াস থাকতে পারে, তারা তাদের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে হাসিনা সরকারের আমলেই অধিকার এই শহীদ তালিকা, নিহতদের তালিকা প্রকাশ করেছে 68 জনের মতো, যেখানে একজন বা দুইজনের ডুপ্লিকেট পাওয়া গেছে বা একজন দুইজন ভুল পাওয়া গেছে। আর এবার এসে প্রসিকিউশন বলছে যে তারা 58 জনের তালিকা তৈরি করতে পেরেছেন যারা সেই ঘটনায় নিহত হয়েছে, এবং কোথায় কোথায় কতজন নিহত হয়েছে তারা তালিকা করেছে। তার মানে হচ্ছে ওই যে 68 জন বা 62 জন যেটা অধিকার বলেছিল, সেখান থেকে বাছাই করে বা তারা তাদের মতো করে তদন্ত করে 58 জনের তালিকা প্রকাশ করেছে। নিশ্চয়ই এটা তারা কোর্টে হাজির করবে। তো 58 জনের হত্যাকাণ্ড, এটা বিশাল একটা হত্যাকাণ্ড, এবং একটা পার্টিকুলার গ্রুপের উপরে, যে গ্রুপটাকে হত্যা করে আপনি এটাকে বৈধতাও দিয়েছেন, কিছুই যায় আসে না, এলিট ক্লাসের কিছু যায় আসে না, কারণ তারা গরিব, মাদ্রাসা ছাত্র বা একটা পার্টিকুলার কমিউনিটির মানুষ। এরকম এটা এক ধরনের গণহত্যার মতো, যে একটা গণহত্যা, আপনি একটা পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে মেরে ফেলতেছেন, এবং এটা নিয়ে কেউ কথা বলছে না।
যে এরা হচ্ছে আউটকাস্ট একটা গ্রুপ এরকম। তো সেই গণহত্যাটার বিচার হবে, এবং এটা আমি মনে করি যে এটা একটা আর্জেন্ট নিড আমাদের, যেটা একটা জাস্টিস এনশিওর করা দরকার। যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো বিচার পাওয়া দরকার আছে। এবং সেই সময় দম্বভরে বলা হতো যারা নিহত হয়েছে, কই আসো দেখি সাহস থাকলে, মানে এরকম একটা ব্যাপার, কে আছো দেখি সাহস থাকলে বলো তোমার কেউ মারা গেছে। তখন অনেকেই হয়েছে যে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা নিজেরা লুকিয়ে লুকিয়ে ছিল, যে তাদের আত্মীয় স্বজন মারা গেছে এটা যদি কেউ শুনে তাদেরকেও অ্যাটাক করবে বা তাদেরকেও গুম করে ফেলতে পারে, এই ধরনের সিচুয়েশন হয়েছে। তো এটাকে আমি টিপিক্যাল পলিটিক্যাল মামলা বলতে চাই না। পলিটিক্যাল মামলা বলতে মনে করেন খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের মামলা দেওয়া হয়েছে, জাস্ট পলিটিক্যাল প্রতিহিংসা বশত যে মামলা। আর এইটা একটা ফ্যাক্ট যে একটা বড় সমাবেশে হামলা করে মানুষকে হত্যা করা হয়েছে, একটা গণহত্যা করা হয়েছে, এবং সেখানে 58 জন হোক আর 68 জন হোক একটা বড় সংখ্যক মানুষ নিহত হয়েছে। সো এটার বিচারকে আমি শুধুমাত্র ওই পলিটিক্যাল মামলা হিসেবে দেখতে চাই না, এটার বিচারকে আমি মনে করি এটা হচ্ছে জাস্টিসের দাবি, ইনসাফের দাবি, এটার বিচার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। কামাল ভাই, আপনি যে প্রসঙ্গে আসতে যাচ্ছিলেন সেখানে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশে আমরা সবথেকে বেশি যে বিষয়টির দিকে, গণঅভ্যুত্থানের যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা কারো অধীনস্থ থাকতে চাই না, আমরা আসলে স্বাধীনভাবে, বাংলাদেশ স্বাধীন একটা দেশ এবং আমরা আমাদের মাথা উঁচু করে আসলে থাকতে চাই। সেখানে গত 4 জুলাই ঘটে যাওয়া একটি ঘটনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে উদযাপনটা আসলে দেখেছি, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান জায়গায় নানান আলোচনা জন্ম দিয়েছে। গোটা দেশব্যাপী সেই উদযাপন হয়েছে এবং সেটিকে নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে সেটিকে বিশ্লেষণ করছেন। আমরা সেখানে সরকার থেকে বিরোধী দল থেকে সবাইকে দেখেছি। বিরোধী দলের যিনি নেতা জামাতে আমির, তিনি বলেছেন যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে পরীক্ষা কোনটা আসলে দিল, যারা আসলে নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা কি করে আমাদের পরীক্ষিত বন্ধু হয়, সেই প্রশ্নটা থাকছে। এবং সেই সাথে আমেরিকান ককাস তৈরির প্রয়োজনীয়তা আসলে কেন হলো? আচ্ছা, প্রথমে ওইটা একটু শেষ করে দিই, সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে 58 জন না, যদি একজনও নিহত হয়ে থাকে তাইলেও সেটা মানে ফাঁসিযোগ্য অপরাধ, এবং নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। ঠিক আছে, কিলিংয়ের কোনো জাস্টিফিকেশন হয় না ইন এনি সার্কামস্টান্স। আমার পয়েন্ট সেটা না। আমার পয়েন্টটা হচ্ছে যে বিবিসি বলছে কেউ মারা যায়নি, আবার অন্যরা বলছে এতজন মারা গেছে। 3 জনের কথা স্বীকার করেছিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো একজনও হলেও তো এটা বিচার হবে, তাই না? কথাটা সেই না। কথাটা আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টেরোরাইজ করা, এই যে একটা মানে সাউন্ড গ্রেনেড দিয়ে, তারপরে ধরেন যে কি বলে যে নানা রকম টিয়ার গ্যাসের মধ্যে একটা জনসভাকে টেরোরাইজ করা, এইটা একটা সরকার করতে পারে না। হ্যাঁ, এত বড় একটা জনসমাবেশকে। হ্যাঁ, সরকার ওয়াজ থ্রেটেন যে এটা সরকার পতনের আন্দোলন। সরকার পতনের আন্দোলন যদি হয় সেটাকে তো পলিটিক্যালি ফেস করতে হবে, তাই না? এটা টেরোরাইজ করার তো কোনো ইয়ে নাই। কতজন মারা গেছে এই বিতর্কে আমি যাবই না। হ্যাঁ, কারণ এটা আমি একজন হলেও কম বা বেশি হবে, যে তালিকা দেওয়া হয়েছে যখন 58 হয়, এইটা হয় 59 হবে, নাহলে 67 হবে, 58 হবে না। মানে আমাদের যেভাবে আমাদের জরিপ করা হয়, ফলে এগুলি নিয়ে আমি যাব না। এখন যেটা আমি বলতেছিলাম যে রাজনীতিটা না এখন হয়ে গেছে টারশারি, তৃতীয় স্তরের ব্যাপার, আর সেকেন্ডারি হচ্ছে আপনার ইকোনমি, প্রাইমারি হচ্ছে ফরেন পলিসি। আমাদের এখন রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মাথা ঘামাইতে হবে আমাদের ফরেন পলিসিটা কি হচ্ছে এবং আমাদের ইকোনমি কোন জায়গায় আছে। এই দুইটা কিন্তু খুব ভাইটাল। এই দুইটা পলিটিক্স কিন্তু এই দুইটাকে আড়াল করে ফেলতেছে, অথচ এই দুইটাই মূল। দেখেন, আমি একটু ইকোনমিটা আগে বলি। দেখেন, ইকোনমি হচ্ছে একটা সোসাইটির স্ট্রাকচার, এইটা ফাউন্ডেশন। আর সুপার স্ট্রাকচার হচ্ছে পলিটিক্স, সুপার স্ট্রাকচার হচ্ছে কালচার, সুপার স্ট্রাকচার হচ্ছে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন। ইকোনমি যা হবে সুপার স্ট্রাকচার সেরকম হবে। ঠিক আছে, যেমন ধরেন একটা রিক্সাওয়ালা, তার যে বিহেভিয়ারাল প্যাটার্ন একটা কোটিপতির বিহেভিয়ার এক হবে না। রিক্সাওয়ালা 10 টাকা যদি তাকে ঠকানো হয় সে খেপে যায়, আর একজন মিলিয়নিয়ার সে 50,000 1 লাখ টাকা হলে সে খেপবে না, সে হয়তো মাইন্ড করবে কিন্তু খেপবে না। তো এই যে তার দারিদ্র তাকে ইয়ে করে ফেলতেছে, কি বলে যে বেয়াদব বানাচ্ছে, আর তার টাকা তাকে ভদ্র বানাচ্ছে। এইটা ইকোনমির প্রভাব, তাই না? এবং যদি যে ইকোনমিটা চলতেছে এখন, এবং এইটা যদি মানে ঠিকঠাক মতো হ্যান্ডেল করা না যায় এবং ইকোনমি যদি একটা পর্যায়ে নিয়ে যাওয়া না, তাহলে কিন্তু সুপার স্ট্রাকচার এলোমেলো হয়ে যাবে, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সুপার স্ট্রাকচার বলতে আসলে পলিটিক্স, সুপার স্ট্রাকচার, কালচার, মানুষের আচরণবিধি সব হচ্ছে সুপার স্ট্রাকচার। এগুলি নির্ধারিত হয় স্ট্রাকচার দ্বারা, ইকোনমি দ্বারা।
আপনার ইকোনমি যা আপনি তা, আমার ইকোনমি যা আমি তা। ঠিক, আপনি আজকে 10 কোটি টাকার মালিক হয়ে যান, দেখবেন আপনি অন্যরকম হয়ে যাবেন। ঠিক আছে, ফলে এটা ইকোনমি আপনার ফর্মুলেটস দি ক্যারেক্টার অফ এ পার্সন। আচ্ছা, এখন আমাদের ইকোনমিটা কোন পর্যায়ে, এটা অনেক বিস্তর আলোচনা, অত দূর যাব না। আমার কথা হচ্ছে যে ইকোনমিটা ঠিক করতে হবে। যদি সরকার সাস্টেইন করতে চায়, সরকার যদি কন্টিনিউ করতে চায়, ইকোনমি ঠিক করতে হবে। আর একটা হলো এই যে ফরেন পলিসি, না, ফরেন পলিসি এখন যে অবস্থায় আছে, এখন লোকের মুখে মুখে বলা, মানে শোনা যাচ্ছে যে এটা আমেরিকার, মানে কি আমেরিকার প্রভাবযুক্ত একটা রাষ্ট্র হয়ে গেছে। এবং তো তাই, তো তাই না, অ্যাকচুয়ালি তাই। কারণ আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে, এইটা কোনোভাবেই একটা স্বাধীন দেশ আর একটা দেশের সঙ্গে করতে পারে না। আবার স্বাধীনতা দিবস পার্লামেন্টের মতো জায়গায় উদযাপন করা, এটাও আমাদের কি বলে যে খুব ডিসগ্রেসফুল টু লুক অ্যাট, না, এটা খুবই অসুন্দর একটা দৃশ্য আমরা দেখছি। মানে আপনার কি মনে হয় এটা প্রয়োজনীয়তা আসলে কেন হলো? আমি বলছি না না, এখানে আমেরিকার নিয়ন্ত্রণ ক্রমে 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 আরো শক্ত হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের পলিটিশিয়ানরা তারা ভাবতেছে যে আমেরিকাকে অ্যানয়েড করে, আমেরিকাকে বিরক্ত করে আপনার রাজনীতি করা যাবে না। সরকার হয়তো ভাবছে আমেরিকাকে হস্টাইল করে টিকে থাকা যাবে না, অপোজিশন মনে করতেছে আমেরিকাকে হস্টাইল করে ক্ষমতায় যাওয়া যাবে না। সেটার হিসেব মাহবুব ভাই, সেটার হিসেবটা আলাদা। জাতীয় সংসদ আমাদের সার্বভৌমত্বের যে জায়গা, স্বাধীন বাংলাদেশের একটা অন্যরকম, যেখানে আমরা এই ধরনের আয়োজন কখনো দেখিনি। যদি আমেরিকাও এরকম প্রপোজাল দিয়ে রাখে, সেখানে যদি আমরা না করি, সেক্ষেত্রে কি আমাদের উপর কোনো টর্চার নেমে আসতে পারতো? বিষয়টা কি এরকম? আপনি হাউ ডু ইউ নো কেন ইয়েতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় নাই? শুনেন, এখন মানে এই সমস্ত অনুন্নত দেশ, হ্যাঁ, আপনার হেল্পলেস, আমেরিকার কাছে হেল্প, এটা ডেস্টিনি আমাদের। এটা কাউকে দোষ দেওয়া যাবে না, তারেক রহমানকে দোষ দেওয়া যাবেই না। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমেরিকা এখন যে সাম্রাজ্যবাদী চরিত্র নিছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন, এই প্রশাসন না যাওয়া পর্যন্ত হোল পৃথিবী তটস্থ। ইভেন ইউরোপ, আপনার ডেনমার্কের এই যে কি বলে যে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আমেরিকান যে দেশগুলো আছে না, তার সবাই তটস্থ, কিউবা থেকে শুরু করে মেক্সিকো, সবাই তটস্থ। ট্রাম্প কখন কি করে ফেলে, ফুটবলের রায় পাল্টায় দিচ্ছে সে, আপনি ভাবেন তো এখন। এবং এটা আমাদের ডেস্টিনি যে যেমন আমি একটা উদাহরণ প্রায় দিই, যেমন ধরেন যে আপনার বাসার পাশে যদি একটা টপ টেরর থাকে, আপনার প্রতিবেশী, তো আপনি কিন্তু হেল্পলেস। সে আপনাকে ইরিটেট করবে, সে আপনাকে হ্যারাস করবে, আমার তটস্থ থাকতে হবে, এটা আপনার নিয়তি। হ্যাঁ, সে টপ টেরর। ঠিক আছে, আপনি থানায় গিয়েও কিছু করতে পারবেন না, এরকম ব্যাপারটা। সো আমেরিকা যেভাবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যেভাবে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, হ্যাঁ, তার মতো করে, এইটা আমাদের জন্য এটা একটা বড় ধরনের হেল্পলেসনেস, হ্যাঁ, অসহায়ত্ব এটা। এবং আপনি দেখেন না, এই যে বিপ্লবীরা, না, এই যে 5ই আগস্টের যে বিপ্লবীরা, এত কিছু, এই জুলাই যোদ্ধারা, মানে তারাও পর্যন্ত কিছু বলতেছে না, তাই না? এই যে আমেরিকার যে এই যে এটা নিয়ে তো আসলে কেউ বলছে না, সরকার বিরোধী পক্ষ কেউই বলছে না। দুই একজন লেফটিস্ট আছে যারা ইনসিগনিফিকেন্ট, যেমন ধরেন আনু মোহাম্মদ বলছে, বা একটা 2-4 জন লেফটিস্ট বলছে, এগুলো ইনসিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট পলিটিক্যাল ফোর্স তারা কেউই মুখ খুলে নাই। আমি একটু ছোট করে যদি ডক্টর শিবির আহমেদের কাছ থেকে এটা নিয়ে একটু শুনতে চাই। ভাইয়া বলছিলেন যে শুধুমাত্র লেফটিস্ট কিছু আছে, যেমন সামান্থা শারমিন বলেছেন, জামাতের আমিরের যে বক্তব্য যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। সামান্থা শারমিন তিনি বলেছেন যে ঠিকই আছে, জামাত, আল বদর, আল শামস আর প্রায় হারতে বসা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তার জন্য আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল না, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ আর জামাত এক না। এটা নিয়ে আসলে কি বলতে চাইবেন? এইটা তো সামান্থা শারমিনের বক্তব্য, আমি তার বক্তব্য নিয়ে কথা বলছি না, এটা তার পার্সোনাল অপিনিয়ন, পলিটিক্যাল বক্তব্য। আমি মনে করি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, কারণ আমেরিকার সাথে সম্পর্ক আমাদের তো আজকে না, এমন না যে 7ম নৌবহরের ঘটনা ঘটার পরে আমরা আমেরিকার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছি, আজকে হঠাৎ এসে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে। হঠাৎ করে আমেরিকার সাথে সম্পর্কটা আরো অনেক বেশি, হঠাৎ করে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হয় না, বরং আমেরিকার সাথে আমাদের দীর্ঘ আমাদের স্বাধীনের পর থেকে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক আছে। এমন না যে স্বাধীনের পর আমরা সম্পর্ক বয়কট করেছিলাম, এরকম হয় নাই। ইভেন জাপানের সাথে আমেরিকা
আমেরিকার যুদ্ধ হয়েছে, জাপানে বোমা ফেলেছিল, ইয়ের সাথে ভিয়েতনামের সাথে যুদ্ধ হয়েছে, সেই সব দেশের সাথেও তাদের সম্পর্ক আছে। সেটা ওই সব সময় গিয়ে আমি সপ্তম নৌবহরের কথা দিয়ে যদি সবকিছু জাজ করতে চাই, এটা আমার কাছে মনে হয় না। দেখেন, গত 15 বছরের ফেসিবাদী শাসনের সময় আমেরিকা সবসময় বাংলাদেশে একটা অবাধ গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বলেছে। সো এইটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে একটা ভয়েস নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে এই যে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ আরও নানান কিছু মানবাধিকার ইস্যু যে আমেরিকা সবসময় সরব ছিল, আমেরিকা বা আমেরিকার নানান অর্গানাইজেশনগুলো এই র্যাবের ইস্যু যে অন্য দেশগুলো যখন কথা বলে নাই তারা কথা বলেছে। তো আমি মনে করি এটা এরকম ঘোর ফেসিবাদের সময়ে তারা যে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে, এটা একটা বন্ধুত্বসুলভ আচরণ নিঃসন্দেহে। 71 সালে যেটা করেছে সেটা বন্ধুত্বসুলভ আচরণ ছিল না, সেটা তাদের পাকিস্তানের সাথে বন্ধুত্বসুলভ আচরণ ছিল। দুটাকে আলাদা করে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায়, এটা তো সরকারিভাবে আয়োজিত প্রোগ্রাম না, তাদের প্রোগ্রাম। দক্ষিণ প্লাজায় অতীতেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। এরকম কোনো বিদেশি দেশের কোনো প্রোগ্রাম এখানে অতীতে হওয়ার নজির এখানে নাই। এখন যদি সরকার অ্যালাউ করে, তাহলে তারা যদি এটা করতে চায় করে, সেটাতে আমি মনে করি না মানে মেজর কোনো মানে সার্বভৌমত্ব ইস্যু না। বরং আমি মাহবুবের সাথে অ্যাড করব যে চুক্তি তাদের সাথে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ আলাপের বিষয়। কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা একটা উন্মুক্ত জায়গায় তারা তাদের জাতীয় দিবস উদযাপন করেছে, এইটাকে মেজর ইস্যু আমি মনে করতেছি না। আমার কাছে মনে হচ্ছে বরং চুক্তিটা নিয়ে আলাপ হওয়াটা মেজর ইস্যু। যদি এটা ভারতের এমবাসি থেকে যদি এখানে আয়োজন করে, আরেকটু বলি, যদি ভারত থেকে করা হতো বা পাকিস্তান থেকেও যদি করা হতো, সেটাকেও কি আমরা স্বাভাবিকভাবে নিতে পারতাম? আপনি দেখেন, ভারতের ইস্যুটা যেখানে আনলেন, বাংলাদেশের জন্য, নতুন গভর্নমেন্টের জন্য এখন বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা। এই যে গত 15 বছর ধরে আমাদের ফরেন পলিসি হচ্ছে ভারত নির্ভর ছিল, এবং ভারতের সাথে আমাদের ফরেন মিনিস্টার বলছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এবং প্রধানমন্ত্রী বলছে ভারতকে যা দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না। এ ধরনের আমাদের দেয়ার সম্পর্ক ছিল, নেয়ার সম্পর্ক ছিল না। আমরা শুধু ভারতকে দিয়েছি, এবং ভারত অন্য কোনো দেশের সাথে আমাদের কী সম্পর্ক হবে সেখানে হস্তক্ষেপ করেছে। আমাদের দেশের ইন্টারনাল নির্বাচন, রাজনীতি, ক্ষমতায় কে থাকবে না থাকবে সেগুলো কন্ট্রোল করেছে। অর্থাৎ আমাদের দেশটা তাদের একটা প্রদেশের মতো করে তারা কন্ট্রোল করেছে। তো সেখান থেকে আমাদের যদি এখন বের হইতে হয়, তাহলে আমাদের কিছু নতুন বন্ধু লাগবে। আমেরিকার সাথে আমাদের দেয়া নেওয়ার সম্পর্কটা কি হতে যাচ্ছে সেই আলোচনা নিশ্চয়ই ফিরবে একটা বিরতি। এই যে প্রধানমন্ত্রী যে চায়নায় সফর করেছেন বা ইউএস এর সাথে সম্পর্ক বিল্ড আপ করছেন, এটা ভারতের এই প্রভাব থেকে বের হওয়ার একটা উপায় হতে পারে, একটা দ্বার উন্মোচন করতে পারে। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমার নাম আনোয়ার এ খান। আই এম ফ্রম মহাখালী কমার্শিয়াল এরিয়া। আই ওয়াজ এ ফ্রন্টলাইন ফ্রিডম ফাইটার ইন 1971. আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। রাখেন। I was my left leg was bullet wounded by the ratchet hands of the brutal Pakistani army and Jamaat-e-Islami mass murderers. My elder sister, who was then a MSc final year student at Dhaka University, she was gang raped by Pakistan army and Jamaat-e-Islami al-Badr mass murderer. This guy, the guy I have heard that is talking in favor of America. Does he know about America? America has been committing Brobdingnagian war crimes across the world about 1,100 years with no punishment. They committed war crimes in 1971 in concert with Jamaati, Pakistani, you know, the bloody buggers. Then in 1975, and then in 2024, I've been a field level political observer since 1966 till today. আনোয়ার খান, আপনার বিষয়টি আমরা আসলে বুঝতে পারছি। আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের কাছে? আমার তো প্রশ্ন আছে। উনি তো he is supporting America. Why? Does he know? Thank you. আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। নিশ্চয়ই আমরা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মাহবুব কামাল ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে হঠাৎ করে ককাস গ্রুপ কেন তৈরি করার প্রয়োজন হলো বাংলাদেশে, এবং এই গ্রুপের যারা সদস্য তারা আসলে কি কাজ করবে? আবারও সাপ্লিমেন্ট আসলে হয় কি, আমি টু দি পয়েন্ট উত্তর দিতে পারি না। মানে আমার সহ আলোচকরা যখন কথা বলে সাপ্লিমেন্ট এসে যায়। আমি আমার ছোটো ভাইয়ের সাথে একটু কথা বলি। সেটা হলো যে এই যে বন্ধু বন্ধু বলছি না, আমেরিকা বন্ধু না, আজকে তারেক রহমান বলুক যে এই চুক্তি মানি না, আজকে তারেক রহমান বলুক যে আমরা আকসা যে সময় এগুলি চুক্তি করব না, আজকে তারেক রহমান বলুক আমরা চায়নার সাথে আসি বলুক,
বন্ধুটা কোথায় যাবে দেখব। দেখেন এই যে এগুলো আমার কথাগুলো রিপিট হয়ে যায়, মানে একই প্রসঙ্গ আসে। তো কিসিঞ্জারের একটা কথা দিয়ে আপনাকে বুঝতে হবে, হোল থিংটা বুঝতে হবে। কিসিঞ্জার ওয়াজ এ মানে কি সেলিব্রিটি ডিপ্লোম্যাট, হ্যাঁ। এবং আপনি জানেন কিসিঞ্জারের সেক্রেটারি অফ স্টেট ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও ছিলেন। এবং 1973 যে শাটল ডিপ্লোমেসি যেটা, এই যে শাটল ককের মতো ছোট, সেটা তো তিনি জনক। তিনি আম্মান, জর্ডান, দামাস্কাস এগুলি শাটল ককের মতো ঘুরে ঘুরে ওই যে ইজিপ্ট, তারপর ইসরায়েল এবং সিরিয়ার সাথে একটা ই করছে। দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। যাই হোক, ওনার একটা মেমোয়ার্স আছে 3 খণ্ডের। ওখানে উনি বলতেছেন যে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়া ফ্যাটাল, এটা প্রাণঘাতী। ঠিক আছে? এখন আপনি দেখবেন আমেরিকার যারা শত্রু না, সেই দেশগুলো কিন্তু এই বোমার শিকার হয়, এই ইয়ের শিকার হয়, কিছু লোকজন মরে, কিছু ইয়ে হয়, কিন্তু ধ্বংস হয় না। যেমন ইরান, শত্রু ইরান কিন্তু ধ্বংস হচ্ছে না, ইট এক্সিস্টস, হ্যাঁ, ইন স্পাইট অফ অল মানে কি কিলিং। এই যে কিন্তু বন্ধু হলে হয় কি, আমেরিকা সে নিংড়ে 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 শেষ করে দেয় দেশটাকে, যদি বন্ধু হয়। যেমন আমাদের যে এটা ফ্যাটাল কেন বলতেছে, কিসিঞ্জার বলতেছে এটা ফ্যাটাল। না, আমাদের কি কোনো অপশন ছিল এর বাইরে? আমি তো সেই যে এইটা আমরা এখন মানে সারা পৃথিবী আমেরিকার কাছে হেল্পলেস, আমাদের কিছু কর। আমি কি বললাম যে তারেক রহমানকে আমি কেন দোষ দিতে যাব, কি কারণে? আমাদের হাতে আর এর থেকে বেটার কোনো অপশন আমার কোনো অপশন নাই, আমাদের অপশন নাই। অপশন যে নাই সেইটা তো প্রমাণ দিয়ে গেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখনই বললেন যে আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবুও আমি আমার পথ থেকে সরব না, জাস্ট নিহত হয়ে গেলেন। শেখ হাসিনা যখনই বলল যে কি বলে যে কি একটা খ্রিস্টান রাষ্ট্র ধর্ম করতে চাইতে আমেরিকার বিরুদ্ধে, কি আপনি শেখ হাসিনা, হ্যাঁ, অনেক ক্রাইম করছে তারা, এটা ঠিক আছে, হত্যা, দুর্নীতি সবই করছে, অল অ্যাগ্রিড আপন। কিন্তু সে তো আমেরিকার বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিছিল, যে কারণে তাকে এটার মানে কনসিকুয়েন্স ভোগ করতে হয়েছে। সো এইটা বলে লাভ নাই, হ্যাঁ, বন্ধু বলে লাভ নাই। এইটা বন্ধু, এইটা স্বার্থের বন্ধুত্ব। এই মার্কিন আমেরিকার সাথে যদি এই যে গম না, যখন আপনি যেটা বলতেছিলেন অফলাইনে আমাদের ডাক্তার জাহিদ হোসেন প্রধানমন্ত্রী উপদেষ্টা বলছেন যে বেশি দামে যদি গম কেনা হয়, এটাও সবার আগে বাংলাদেশের একটা। যেদিন এই চুক্তিটা আমি ডিটেইল এটার আমি ইয়ে করছিলাম কালের কণ্ঠে, এটা আমি ওয়ার্ড ফর ওয়ার্ড ব্যাখ্যা করছিলাম। তো তখনই তো আমরা বলছি যে এই চুক্তি মানলে হলো বেশি দামে গম কিনতে হবে, এবং আমাদের কৃষি এইটা টোটালি ড্যামেজড হয়ে যাবে যদি এই চুক্তি বাস্তবায়িত হয়। আমাদের পোলট্রি, আমাদের ডেইরি সবগুলি মানে আঘাতপ্রাপ্ত হবে। আপনার 350 কোটি টাকার আপনার কৃষি পণ্য কিনতে হবে প্রতি বছরে, $350 কোটি। ঠিক আছে? তো এটা ওই তখনই কিন্তু আমরা বলছি যে বেশি দামে গম কিনতে হচ্ছে কিন্তু আমাদের। ঠিক আছে? দেখুন ঠিকই ফলে গেল আর কি। হ্যাঁ, এখন পলিটিশিয়ানস হ্যাভ গট এভরি সলিউশন ইন দেয়ার পকেট। সব প্রবলেমের সলিউশন আছে পকেটে, আপনি যাই বলবেন একটা বের করে দিবে। আপনি এটা উল্টাটা বলেন, তারও সলিউশন আছে। ঠিক আছে? তো সো পলিটিশিয়ানস ডু নট সাফার ফ্রম লজিক। হ্যাঁ, তাদের সবসময় একটা লজিক থাকে, এবং মানে লজিক তো না, ইললজিক। তো যাই কিছু বলবেন ওই যে মোল্লাদের মতো, বুঝছেন, মানে ইসলামিক ফিলসফাররা না, মোল্লা যারা কাঠ মোল্লা আর কি, যারা ধর্ম বুঝে টুঝে না, তাদের কাছে দেখবেন সব প্রবলেমের সলিউশন আছে। হ্যাঁ, যাই জিজ্ঞেস করে যে ভাই কালকে যেটা বলছিলেন আজকে আবার এটা কেন বলেন, তখন আর একটা সলিউশন বের করে দিবে। ঠিক আছে? তো পলিটিশিয়ানরাও তাই। হ্যাঁ, এখন যেহেতু বেশি দামে গম কিনতেছি, এটার একটা বাংলাদেশ ফার্স্ট অমুক তমুক কি জানি বলতেছে আর কি। হ্যাঁ, এটা হলো কি জানেন, ওই যে কার যে কথাটা জানি, সরকারে থাকলে এক ধরনের, ওই যে জোনায়েদ সাকি যেটা আপনি বলতেছিলেন, সরকারে থাকলে এক ধরনের অ্যাটিচিউড, বিরোধী দলে থাকলে এক ধরনের অ্যাটিচিউড। এটা দেখতে 54 বছরের ইতিহাস। এটা শুনেন, এগুলি মানে ওই যে বলে না যে চোখে মুখে দই, তারপরে বলে কই কই, এভরিথিং ইজ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে দেখবেন যে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। হ্যাঁ, সেটা তো চালিয়ে যেতে হবে আসলে। আপনার কাছে আমেরিকান ককাস নিয়ে নিশ্চয়ই আসবো। আমি একটু ডক্টর শিবির আহমেদের কাছ থেকে একটু জানতে চাই যে একই দিনে আসলে সেটা নিয়েও আসলে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়েছে যে আমেরিকা ককাস তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেখানে সদস্য যারা আছেন। এই ককাসটা আসলে কি কাজ করবে আপনার কাছে কি মনে হয়?
এরকম ককাস তো আর নতুন না, সবসময় হয় যে যেখানে হচ্ছে সম্মিলিতভাবে বিরোধী দল বা সরকার দল মিলে নানান ইস্যুতে, জলবায়ু ইস্যুতে, নারী ইস্যুতে, এডুকেশন ইস্যুতে, জুলাই সংস্কার ইস্যুতে বা ইভেন সংবিধান সংশোধন ইস্যুতে এ ধরনের প্রস্তাবনা এসেছে। তো এ ধরনের আমি মনে করি এটা সংসদের রেগুলার কাজেরই একটা পার্ট। সরকার দল বিরোধী দল সংসদে শুধুমাত্র দুই পক্ষ থেকে বিরোধিতা করা, সমালোচনা করার জায়গা থেকে এসে সমাধানের জন্য তো নানান সংসদীয় কমিটি হয়। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন হবে, আমরাও যখন চিন্তা করি যে বাংলাদেশের সংসদের একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবে, কিন্তু যখন সেটা আমেরিকা ককাস কি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে? না, যে আমেরিকা ককাস বললে বাংলাদেশের যদি সংসদ আমেরিকা ককাস করে তাহলে কেন করবে? নিশ্চয়ই আমেরিকার স্বার্থের জন্য করবে না, বাংলাদেশের স্বার্থের জন্য করবে। মাহবুব ভাই বলছিলেন যে বন্ধুত্বের কথা, আসলে আন্তর্জাতিক সম্পর্কে তো কোনো বন্ধুত্ব হয় না, আন্তর্জাতিক সম্পর্ক হয় যার যার স্বার্থের জন্য। আপনার সাথে এটা তো আমার বন্ধুত্বের সম্পর্ক বলতে একদম প্রাইভেট লেভেলে, পার্সোনাল লেভেলে বন্ধুত্ব না, এটা হচ্ছে আমার স্বার্থের জন্য আমি নানান চুক্তিতে আসছি বা নানান কোঅপারেশনে আসছি, নানান বিনিয়োগ হচ্ছে বা আমি এক্সপোর্ট ইম্পোর্ট করছি। সো এগুলাতে হচ্ছে যার যার স্বার্থের জায়গাটায়। আমি চায়নার সাথেও যাচ্ছি, আমেরিকার সাথেও যাচ্ছি, তো এখানে আমার যার সাথে আমার যতটুকু স্বার্থ আছে, যতটুকু বলছিলেন ডক্টর শিপির যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ছিল শুধুমাত্র দেওয়ার নেওয়ার না, আপনি কি মনে করছেন যে আমেরিকার সাথে আমাদের দেওয়ার এবং নেওয়ার আমেরিকার সাথে সেই ব্যালেন্সটা থাকবে? আমেরিকার সাথে যে ইস্যুসটা নিয়ে মূলত এই চুক্তি বা এত কিছু হলো, সেখানে হচ্ছে যে তাদের যে রিসিপ্রোকাল ট্যারিফটা তারা ইম্পোজ করলো, এবং অন্যান্য দেশের সাথেও তারা এগুলো করেছে, ইন্ডিয়ার সাথেও হয়েছে। তো 37% ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল, এবং বাংলাদেশের গার্মেন্টসের বড় বাজার হচ্ছে আমেরিকা। তো এইটাতে যদি আপনি পলিসি মেকার হন যে 37% ট্যারিফ দিয়ে বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট সেখানে যাবে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরো একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে বা বসে যাবে যদি আপনি অল্টারনেটিভ বড় বাজার তৈরি করতে না পারেন। তো আপনার সবচেয়ে বড় বাজারটা হাতছাড়া হয়ে যাওয়ার এরকম, এটা বলতে পারেন যে আপনাকে বাটে ফেলেছে, যে এরকম একটা বড় বাজার, তারা জানে আপনার ডিপেন্ডেন্সি আছে সেখানে, সো আপনাকে বলেছে আমি 37% রিসিপ্রোকাল ট্যারিফ দেবো যদি আমার এই ট্রেড ডেফিসিট না হয়, ব্যালেন্স না হয়, তখন আপনাকে নানান এই কম্প্রোমাইজে আসতে হয়েছে। এখন সেটা কতটুকু কম্প্রোমাইজ হয়েছে সেটা মানুষের আমার জনগণের সাথে আলাপ আলোচনা হয়েছে কিনা, সংসদে আলাপ হয়েছে কিনা, ডেফিনেটলি একটা ভ্যালিড কোশ্চেন। এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার 3 দিন আগে ধরনের একটা চুক্তি করলে এটা নিয়ে প্রশ্ন আছে, এবং সেই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে আবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীও করা হয়েছে। তার মানে হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী তো ইনভলভ ছিলেন এই প্রসেসের মধ্যে। তাহলে এখানে সরকারের দায় আছে, সরকার জানে নিশ্চয়ই আগে থেকে। এবং আমি মনে করি সংসদ হওয়ার পরেও আমরা কিন্তু এটা রিভিউ করতে পারতাম। মালয়েশিয়া রিভিউ করেছে। সমালোচনার জায়গাটুকু শুধুমাত্র জনগণের মধ্যে কেন সীমাবদ্ধ থাকছে? বিরোধী পক্ষ কেন সেটা নিয়ে মানে কঠোরভাবে কেন সমালোচনা করছে না? এটা নিয়ে সরকার বলছে, বিরোধী দল বলছে এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করলেও এই সরকার যদি জনস্বার্থে, যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, তো জনগণের কাছে আমাদের দায় আছে, আমরা এটা রিভিউ করতে চাই, আমি মনে করি এটা রিভিউ করতে পারতো বা করার প্রস্তাব নিয়ে আসতে পারতো। কিন্তু এখানে এই চুক্তিতে একটা ওই যে ডিসক্লোজারের ক্লজ অ্যাড করা হয়েছে, যে এটা নন ডিসক্লোজারের আলাপ, তো এখানে এগুলো আরো লিমিট করে দেওয়া হয়েছে আলাপ আলোচনা এটা নিয়ে। আমি মনে করি আপনি কি মনে করেন যে বিরোধী দলের উচিত এটার উপর একটা প্রেসার ক্রিয়েট করে সেটা পরিষ্কার নন ডিসক্লোজার আলাপ হয়, যেটা আলাপ তোলাই যাবে না, যেমন বিরোধী দল আরো কিছু ইস্যুস নিয়ে পুশিন নিয়ে আলাপ করতে চেয়েছে সংসদে এটা অ্যালাউ করা হয় না, এ ধরনের ইস্যুস তো বিরোধী দলের সব ইস্যুস তো সংসদে অ্যালাউ করা হচ্ছে না। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এ ধরনের চুক্তি হয়েছে, যদি নন ডিসক্লোজারের কারণে এটা করতে না পারে, এটা তো হাত পা বাঁধা সিস্টেম করে ফেলছে, কিন্তু ইন ফিউচারের জন্য আমি মনে করি যে কোনো ধরনের চুক্তি হতে গেলে সংসদে এটা নিয়ে আলাপ হওয়া উচিত। আমি একটু ছোট করে শুনে বিরোধীতে যাব। এটা নন ডিসক্লোজার, এটা তো এখন আর ডিসক্লোজ কিছু নাই, এটা তো ওপেন হয়ে গেছে, ডিসক্লোজারের কিছু নাই এখানে। হ্যাঁ, ডিসক্লোজার কিছু নাই। আলাপ আলোচনা তো নন ডিসক্লোজার মানে তো আর আলাপ আলোচনা করা যাবে না সেটা বোঝায় না। নন ডিসক্লোজার মানে এটা গোপন রাখা হবে, তারা গোপন রাখে নাই, এটা এখন এটা পাবলিক করে ফেলছে। আচ্ছা দেখেন, এখন একটা বড় জিনিস আছে, সেটা হলো ট্যারিফ নিয়ে আমি কোনো কিছু বলবো না, কারণ আমরা গার্মেন্টসের ব্যাপারে আমেরিকার উপর নির্ভরশীল অনেকটা। ট্যারিফ অন্য দেশে, ট্যারিফ ইজ নট মাই কনসার্ন। আমার কনসার্নটা হচ্ছে আমেরিকার যে চুক্তিতে যা যা আছে, হ্যাঁ, সেগুলি যদি আমরা পর্যালোচনা করি। যেমন একটা আছে, দেখেন ভয়ঙ্কর ব্যাপার, যে আমেরিকার সিকিউরিটি কনসার্ন যে জায়গাগুলিতে আছে, সেই জায়গাগুলিকে সিনক্রোনাইজ করে আমাদের স্ট্র্যাটেজি সাজাইতে হবে। একদম। এক, আমেরিকার পারমিশন ছাড়া কোথাও থেকে কিছু কেনা যাবে না। 2, আমেরিকার পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন করা যাবে না। আমাদের পণ্যের যে কি বলে যে মান যাতে উন্নত, এটা উদ্দেশ্য, সেটা এখানে কোনো সাবসিডি দেওয়া যাবে না। আমেরিকার কি বলবো প্রত্যেকটা ইস্যুতে,
হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে ট্যারিফটা আমি বলি, ট্যারিফের ব্যাপারে আমরা তো আমেরিকার উপরও কিছুটা নির্ভরশীল, বিশেষ করে গার্মেন্টসে, তাই না? কারণ ইউরোপের মার্কেটও তো ধরেন যে আমেরিকার সাথে ওরা না, আমরা এগুলো সবকিছু মেনে নিতে বাধ্য এখন। হ্যাঁ, কিন্তু যে জিনিসগুলো তারা চাপায় দিতে চাচ্ছে, হ্যাঁ, এবং আপনার জেনেটিক্যালি মডিফাইড ফুড, অমুক তমুক ইত্যাদি, যেগুলো হ্যাঁ আমাদের দীর্ঘমেয়াদে আমাদের ক্ষতির কারণ হবে, সেগুলি বরং আলোচনা হওয়া উচিত। সেগুলিতে পার্লামেন্টে আলোচনা হলো না। দেখেন, দুইটা সেন্সিটিভ ইস্যু পার্লামেন্টে আলোচনা হয় না, হাম এবং কি বলে যে আমেরিকা, যে এর কারণটা কি মনে করছেন, কেন আলোচনা হলো না? দুইটাই আমেরিকাকে এটা তো পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট। এইটা দিস গভর্নমেন্ট ইজ এ কম্প্রোমাইজড গভর্নমেন্ট। এইটা একটা আপোষিত সরকার, কম্প্রোমাইজড গভর্নমেন্ট। দেখবেন সব জায়গায় কম্প্রোমাইজ। নাসিরুদ্দিন পাটোয়ারি যা তা বলতেছে, কিছু না, অমুক যা তা বলতেছে, তারেক রহমান কি করতেছে, সব জায়গায় হচ্ছে আপনার অ্যাপিজমেন্ট, সবাইকে সন্তুষ্ট রাখা। এবং এটা একসময় বিপদ রাখবে আপনাকে। তো যেইটা সঠিক সেইটাকে সেইভাবে ডিল করতে হবে, যেটা বেশি সেইভাবে ডিল করতে হবে, তাই না? আইনগতভাবে ডিল করতে হবে। তাহলে আপনি যদি পলিটিক্স অ্যাপিজমেন্ট অ্যাক্ট ইন ওয়ান ফাইন মর্নিং অর ইন ওয়ান ডাল মর্নিং ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ আর ফ্রেন্ডলেস। হ্যাঁ, যদি সবাইকে আপনি অ্যাপিজ করতে চান, দিস ইজ নট পলিটিক্স। বাংলাদেশ চীন মিয়ানমার ইকোনমিক যে করিডোর, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা জানতে চাইবো। বাংলাদেশের জন্য সম্ভাবনা কতটুকু, আর ঝুঁকি কতটুকু, চ্যালেঞ্জ কতটুকু? না, এখানে তো শুনেন, এখানে তো করিডোরের দুইটা প্রস্তাব, একটা ওই পক্ষের, একটা এই পক্ষের, তাই না? ইউ হ্যাভ টু চুজ ইন বিটুইন, তাই না? এখন দেখেন, মানে ফয়সালাটা হইতে হবে কি? ফয়সালাটা হইতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় আছেন। আপনি কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আছেন, না চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আছেন? যে কোনো একটা চুজ করতে হবে। যে কোনো একটা চুজ করতে হবে। আপনি দুইটা করতে পারবেন না একসাথে, তাই না? তো এখন মাইন্ডকের চিপা কেন বললাম এই কারণে, যখন আপনি এই আমেরিকার সাথে টিল্টেড হবেন, তখন চায়না উইল বি অ্যানয়েড। আবার চায়নার সাথে টিল্টেড হলে আমেরিকা উইল বি অ্যানয়েড। এবং এখন তো দুইটা পরে একটা পঞ্চপাণ্ডবের খেলা চলতেছে এখানে, এই যে হিন্দু মিথোলজির 5টা স্টেক হোল্ডার, আমেরিকা, ভারত, চায়না, পাকিস্তান, টার্কি তো একটা বড় স্টেক হোল্ডার আমাদের পলিটিক্সে। হ্যাঁ, অনেক বড় স্টেক হোল্ডার। এই 5টা স্টেক হোল্ডারকে আপনাকে যদি হ্যান্ডেল করতে হয়, এটা সুপার লাগবে, ক্রাফটম্যানশিপ লাগবে, সুপার ক্রাফটিং লাগবে। এটা যাতা ব্যাপার না। হ্যাঁ, এবং এই 5টাই তো ধরেন যে মানে কয়েকটা তো পরাশক্তি, আমেরিকা চায়নাকে ধর পরাশক্তি বলে, সেমি পরাশক্তি আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে এই 5টার মধ্যে। ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস 5 পঞ্চপাণ্ডব। এবং এইটা এই মানে হয়েছে কি দেখেন, আমাদের ডিপ্লোম্যাটরা না আসলে ইনএফিশিয়েন্ট, বুঝছেন? আমাদের যারা ডিপ্লোম্যাট তারা আসলে ইনএফিশিয়েন্ট, তাদের কোনো এফিসিয়েন্সি নাই, এবং কিভাবে শত্রুপক্ষকে উইন ওভার করতে হয় সেইটা জানে না। দেখেন, আমি এগুলি কথা বারবার বলতেছি যে ডিপ্লোম্যাটদের তো কতগুলি কোয়ালিটি লাগে, সেন্স অফ হিউমার লাগে, উইট লাগে। আমাদের তো উইপন নাই রে ভাই। আমরা তো, ইন্ডিয়া ইজ এ বিগার কান্ট্রি না, স্ট্রঙ্গার কান্ট্রি দেন আস। তাইলে ইন্ডিয়াকে আমাকে কীভাবে উইন ওভার করতে হবে? আমরা যদি একটা মর্যাদা সম্পন্ন ইকুয়াল রিলেশন করতে চাই, তাইলে কি করতে হবে? আমাদের উইন ওভার করতে হবে কথা দিয়ে। আমাদের তো অরেটরি হচ্ছে আমাদের উইপন, তাই না? সেন্স অফ হিউমার দিয়ে, উইট দিয়ে তাদেরকে করে। শুধু ইন্ডিয়া না, সব ক্ষেত্রে তাই। তা আমাদের তো কমিউনিকেশন গ্যাপ আছে, আমাদের ডিপ্লোম্যাটদের সাথে ফরেন ডিপ্লোম্যাটদের কমিউনিকেশন গ্যাপ আছে। এবং কি বলে, একটা চরম শত্রুকেও কিন্তু আপনি বন্ধু বানাইতে পারেন যদি ইফ ইউ হ্যাভ দি কোয়ালিটি অফ অরিটরি। হ্যাঁ, আপনার যদি অরিটরি ঠিক থাকে, আপনার বাগ্মিতা ঠিক থাকে, আপনার কথা বলার যদি আর্ট থাকে, এটা সম্ভব। এমন আমি ব্যক্তিগত জীবনে অনেক বিরুদ্ধবাদীকে আমি জয় করছি জাস্ট কথা দিয়ে, বিলিভ মি। সেই ক্যাপাসিটি আমাদের নেই বলে আপনি মনে করছেন? এটা আমাদের ডিপ্লোম্যাটদের নাই। এখন কি হবে জানি না। আমি আই ফিল পিটি ফর তারেক রহমান। আমার তার জন্য খুব হচ্ছে, মায়া হচ্ছে যে এই কারণে যে এমন একটা দেশ উনি টেক ওভার করলেন, হ্যাঁ, যে দেশটা ক্যারি ফরওয়ার্ড করা তার জন্য খুব কঠিন। অসংখ্য ধন্যবাদ কঠিন ভাই। জি, আমি ডক্টর শিবির আহমেদ আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইবো। মাহবুব কামাল ভাই যেমনটি বলছিলেন যে আমরা পঞ্চ পাণ্ডবের মধ্যে পড়ে গেছি। একদিকে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যে রোডটা আছে সেটি আছে, অন্যদিকে প্রতিবেশী ভারত আছে, মাঝখানে আমরা আমেরিকার চুক্তির মধ্যে পড়ে গেছি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ আসলে এই সমস্যাগুলো, সংকটগুলো থেকে কিভাবে বেরোবে বলে কতটুকু সম্ভব? রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের সাথে তো বাংলাদেশ 2016 সাল থেকেই আছে।
রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা যেমন কর্ণফুলী টানেল করেছি, পায়রা বিদ্যুৎ কেন্দ্র করেছি, আরও কিছু উন্নয়নমূলক কার্যক্রম করেছি। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ কিন্তু কোনো করিডোর না। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ হচ্ছে একটা আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এক ধরনের সহযোগিতামূলক, এবং এটা অন্যান্য দেশের সাথেও, তাদের আফ্রিকান, এশিয়ান আরও অনেক দেশের সাথে আছে। মাহবুব ভাই যেটা বললেন যে নানান দেশের ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপরে, এবং আপাত মানে প্রতিপক্ষ বা শত্রু রাষ্ট্রগুলো একটা আরেকটার সাথে তাদের মধ্যে যে কম্পিটিশন আছে, ভারত চায়নার সাথে আবার যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন আছে, আবার বাংলাদেশে তাদের ইন্টারেস্ট আছে। এখন বাংলাদেশের জায়গাটায় আমি মনে করি আমাদের বেস্ট স্ট্র্যাটেজি হবে এই জায়গাটায় ব্যালেন্সিং করতে পারা, যে আমি যদি চায়নার দিকে বেশি ঝুঁকে যাই, ইন্ডিয়া বা যুক্তরাষ্ট্র আমার উপর খেপতে পারে, যুক্তরাষ্ট্রের সাথে ঝুঁকলে চায়না খেপতে পারে। সো আমার এই জায়গাটায় একটা স্মার্ট হেজিং দরকার আছে, একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং দরকার আছে। আমি মনে করি বাংলাদেশের সেই পথেই যাওয়া উচিত। কারোর সাথে কোনো ধরনের সামরিক চুক্তিতে যদি আমরা যাই বা কোনো আনুষ্ঠানিক সামরিক ব্লকে যদি আমরা ঢুকি, তখন আমাদের জন্য রিস্ক বাড়ে। কিন্তু বাণিজ্যিক স্বার্থে বা বাণিজ্যিক সুবিধায় যদি আমরা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি, আমি মনে করি সেটা অসম্ভব না যে আমরা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিল্ড আপ করে আমাদের জায়গায় থাকতে পারবো। তো এই জায়গায় আচ্ছা ঠিক আছে মাহবুব না, এটা দেখেন কতগুলি পাগলামি তো দেখতেছি আমরা। যেমন ধরেন যে কথা মাঝখানে শুনলাম যে চায়না থেকে কিনবে কি বিমান যুদ্ধ, কার সাথে যুদ্ধ করবো আমরা? কোন এনিমির সাথে যুদ্ধ করব? এবং আমাদের ইকোনমি যুদ্ধ অ্যাভয়েড করতে পারে? যুদ্ধ তো শুধু প্রাণহানি ঘটে না, ইট কজেস ড্যামেজ অফ ওয়েলথ অলসো। আমাদের ইকোনমি তো পারমিট করে না যুদ্ধ করা। তা আমরা যে বিমান যে কিনবো, মানে এটা থেমে গেছে, যদিও কারো বোধহয় সুবুদ্ধি খেলছে যে কারণে এটা থেমে গেছে। কার সাথে যুদ্ধ করব আমরা? ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমাদের প্রতিবেশী কার, মায়ানমারের সাথে। এবং ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, ধরেন আমাদের উই হ্যাভ দি ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া, ঠিক আছে, সেটা করবো কিনা, আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, অ্যাফোর্ড করে কিনা। সুতরাং যুদ্ধ ইজ দি ওয়ার্স্ট অল্টারনেটিভ এনি প্রবলেম। যুদ্ধের হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প। দুইটা দেশের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প, এবং সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে টেবিলে বসে। বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেটাই আমাদের সবথেকে ভালো চয়েস। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনার যুদ্ধের প্রস্তুতি থাকা মানেই কিন্তু যুদ্ধ করা না। আপনার যদি সক্ষমতা থাকে, তখন আপনার অপোনেন্ট যারা থাকবে তারা আপনার সাথে আলোচনার টেবিলে যে আসবে, এটা নির্ভর করবে আপনি শক্ত সামর্থ্য আছেন কিনা। যদি আপনি দুর্বল হন, তাহলে কিন্তু সে আপনার আলোচনার টেবিলে আনবে না, সে অর্ডার দিয়ে দিবে। আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিতে কি আমরা চায়না, আমেরিকা, ইন্ডিয়া যুদ্ধ করতে হবে জরুরি না, আমরা সেটা বলছি না, আমার শেষ করতে দেন। আমার যে ইকোনমি, তাতে কি চায়না, ইন্ডিয়া, আমেরিকার মিলিটারি স্ট্রেংথের কাছাকাছি আমরা যাইতে পারবো? সেটা আমরা যাইতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের ধরেন কথার কথা, আমাদের কোনো সেনাবাহিনী নাই, তাহলে কি মনে করেন ইন্ডিয়া আমাদেরকে এক পয়সা দিয়েও গুনতো না, ৭১ দখল করে ফেলবে। আমাদের সময় একেবারে শেষের দিকে। অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা নিশ্চয়ই আরেকদিন চালিয়ে নিতে পারবো। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।